ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর তৃতীয় চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সো লেটস স্টার্ট। প্রথমেই দেখো, হেডিং করেছি আমি চ্যাপ্টার নাম্বার 3, যার নাম ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। স্টার্টিং কবে 7000 থেকে শেষ কবে 1500 অব্দ পর্যন্ত। আজকের এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন, আদিম গোষ্ঠী সমাজে কিসের ভিত্তিতে জোট বাঁধত? ঠিক আছে, উত্তর হবে রক্তের সম্পর্ক ও আত্মীয়তা। কোন সময়কে তামা পাথরের যুগ বলে? ঠিক আছে, আগের চ্যাপ্টারে আমি দেখিয়ে দিয়েছি যে পাথরের যুগ কিন্তু 3টি। এইটা কোন সময়কে তামা পাথরের যুগ বলে? আমরা চলে আসছি নতুন পাথরের যুগ। কোথায় তামা পাথরের যুগের একটি প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে? বেলুচিস্তান প্রদেশে মেহেরগড়, যেটা বর্তমানে পাকিস্তানে রয়েছে। এই কোশ্চেনটি আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে আরও একটু জানিয়ে রাখি, আমাদের সবচেয়ে পুরনো সভ্যতা বলতে সবার মনে পড়ে কিন্তু হরপ্পা সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদড়ো। কিন্তু তার আগেও কিন্তু একটি সভ্যতা ছিল যেটা বর্তমানে পাকিস্তানে রয়েছে, যার খোঁজ পাকিস্তানে পাওয়া যায়, যার নাম মেহেরগড় সভ্যতা। আমরা আস্তে আস্তে মেহেরগড় সভ্যতা কি বা এই সভ্যতার কি কি বৈশিষ্ট্য তা আমরা আজকে দেখতে পাবো। 4 নাম্বার দেখো, ভিভিআই দিয়ে রেখেছি। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রান্সোয়া জারিজ। তাকে সাহায্য করেন রিচার্ড মেডো। এই মেহেরগড় সভ্যতাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব সময়কাল 7000 বিসি থেকে 5000 বিসি। দ্বিতীয় পর্ব সময়কাল 5000 বিসি থেকে 4000 বিসি। তৃতীয় পর্ব 4300 থেকে 3800 বিসি। ঠিক আছে, মেহেরগড় সভ্যতাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা এই 3টি ভাগেরই বৈশিষ্ট্য কিন্তু পড়ব। মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের বৈশিষ্ট্য, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবে, খাতায় টুকে রাখবে, তাহলে তোমাদেরও পরে পড়তে এবং রিভাইজ দিতে সুবিধা হবে। মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের বৈশিষ্ট্যের মধ্যেই দেখো, এই সময় যে খাদ্য হিসেবে ব্যবহার বা তারা প্রথম উৎপাদন করেছিল সেটা হলো গম ও জব। ঠিক আছে, ইংলিশেও রেখেছি দেখো, হুইট অ্যান্ড বার্লি। পশুপালনের মধ্যে কি ছিল? পশুপালনের মধ্যে ছিল ছাগল, ভেড়া, ষাঁড়, ব্র্যাকেটে দেখো রয়েছে কুজওয়ালা। ঠিক আছে, অন্য প্রাণীর কিন্তু সেভাবে আমরা এখানে প্রমাণ খুঁজে পাইনি। যন্ত্র, জাঁতা, পাথরের তৈরি ও শস্য পেশার যন্ত্র, অস্ত্র, পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি। কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখেছি আমি, ধাতুর ব্যবহার কিন্তু পাওয়া যায়নি। 5 নাম্বার, রোদে পোড়ানো ইটের ব্যবহার ও একের বেশি ঘর থাকতো। ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে সভ্যতার দিকে এগোচ্ছি। একের বেশি ঘর, আগে কিন্তু মানুষ কি করতো, বনের মধ্যে থাকতো। মেহেরগড় সভ্যতাতে কিন্তু আমরা দেখেছি যে তারা ঘরের মধ্যে শুধুমাত্র একটা ঘর না, একের বেশি তাদের ঘর ছিল। 6 নাম্বার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কতগুলি ইমারত সাধারণ বাড়ি থেকে অনেক বড়, সেগুলিতে শস্য মজুত রাখা হতো। তার মানে মেহেরগড় সভ্যতার প্রথম পর্বেই কিন্তু মানুষ বুঝতে পেরেছিল যে শস্যকে মজুত রাখতে হবে। তার মানে শস্য ভাণ্ডার কিন্তু এই মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের একটি বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। চলে যাই পরের কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেন, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বের বৈশিষ্ট্য। আমরা প্রথম পর্বে দেখলাম গম ও জব চাষ করতো তারা। দ্বিতীয় পর্বে কিন্তু
গম জবের পাশাপাশি কার্পাস ভীষণ ইম্পর্টেন্ট। কার্পাস চাষ কারা প্রথম শুরু? মেহেরগড় সভ্যতা। মাটির পাত্র তৈরি হতো, হাতের তৈরি। তখনও কিন্তু দ্বিতীয় পর্বে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি। শেষের দিকে কুমোরের চাকার মাটির পাত্র দেখা যায়। 4 নম্বর, পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরি হতো এই পর্বে। এটা ছিল দ্বিতীয় পর্বের বৈশিষ্ট্য। মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বের বৈশিষ্ট্য। এই ভিডিওর এটা লাস্ট কোশ্চেন। এরপরে পরবর্তী, যখন ভিডিওটাকে লম্বা করলে চলবে না, পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কোশ্চেনগুলো দেব। মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বের বৈশিষ্ট্য ভীষণ ইম্পর্টেন্ট। এই পর্বে কিন্তু কুমোরের চাকায় মাটির পাত্র বানানো এই পর্বে ছড়িয়ে পড়েছিল। মানে আস্তে আস্তে তৃতীয় পর্ব, যেটা দ্বিতীয় পর্বে সবে মাত্র শুরু হয়েছিল, শেষের দিকে তৃতীয় পর্বে মাটির পাত্র বানানো ছড়িয়ে পড়েছিল। 1, 2 ও বহু রং এর মাটির পাত্র পাওয়া গেছে, মানে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। ঠিক আছে, প্রথমে মাটির কালার ছিল, তারপরে কিন্তু সেটা রঙের, মানে পাত্রগুলো রং দিয়ে ভরানো হলো। তারপরে কি হলো? তামার ব্যবহার। এই মেহেরগড় সভ্যতাতে কিন্তু আমরা তামা বা ধাতুর মধ্যে তামার ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এই পর্বে এইটুকুই এই ভিডিওতে। সিরিয়াল অনুযায়ী কিন্তু 8 নাম্বার, আমি আগের ভিডিওতে 7 নাম্বার পর্যন্ত দিয়েছিলাম। দেখো, উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুত ও কার্পাস চাষ রাখার বাড়ি কোথায়? উত্তর হবে মেহেরগড়ে। পরেরটা দেখো, ভিভিআইদের রয়েছে মেহেরগড়ের সমাধি। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধি ক্ষেত্র। মৃতদেহকে এখানে লাল কাপড়ে জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো। হরপ্পা মহেঞ্জোদারো কেন্দ্র দুটি কবে আবিষ্কৃত হয়? হরপ্পা 1921 খ্রিস্টাব্দে, মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে। এই দুটি সিন্ধু উপত্যকায় অবস্থিত। পরবর্তী কোশ্চেন, হরপ্পার নামে সভ্যতার নামকরণ হয় কেন? হরপ্পা ছিল ওই সভ্যতার বড় কেন্দ্র। এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি তোমাদের অতিরিক্ত, মানে একটু জানার জন্য, সেটা হলো, যখন আমরা মোটামুটিভাবে 150 বছর আগে আমরা রেল লাইন বিস্তার করছিলাম, তখন হঠাৎ জমির নিচে কিছু একটা থাকার অনুভব করা হয়। তারপর যত রেল লাইন বিস্তার হতে থাকে, তখন দেখা যায় মাটির নিচে একটি সভ্যতা। সেই সভ্যতার নামই কিন্তু হরপ্পা সভ্যতা। তো যাই হোক, হরপ্পা নামের সভ্যতার নামকরণ কেন হয়? বলা হলো যে হরপ্পা হলো ওই সভ্যতার বড় কেন্দ্র। পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলে কেন? হরপ্পার লোকেরা লিখতে জানতো, কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। আরেকটা কথা জানিয়ে রাখি, যে আমি আগেই বলেছিলাম যে প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে, মানে যে সময়ে লেখা তো পাওয়া গেছে, কিন্তু সেই লেখাটা ডেসিফার করা সম্ভব হয়ে ওঠেনি, সেটাকে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। এবং হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগেরই উদাহরণ। হরপ্পা সভ্যতার যে লিপি ছিল, সেগুলো কিন্তু ডান দিক থেকে শুরু হতো। ঠিক আছে, সেই জন্য মানুষ পড়তে পারেনি। হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। তামা, পরবর্তী কোশ্চেন, তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতার মধ্যে হরপ্পা সভ্যতা সব থেকে বড়। পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতার উন্নতির সময়, একটা সভ্যতার তো স্টার্টিং থাকে এবং তার একটা উন্নতির সময় থাকে, ডেভেলপমেন্টের সময় থাকে। ঠিক আছে, প্রত্যেকটা সভ্যতারই একটা গোল্ডেন পিরিয়ড থাকে। সেই সময়টা হলো 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 অব্দ। হরপ্পা সভ্যতার সময়কাল 3000 থেকে 1500 অব্দ। তারপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হরপ্পা সভ্যতার বিস্তার কতখানি হয়েছিল? যদি ইন্ডিয়ান ম্যাপ অনুযায়ী বা ম্যাপ অনুযায়ী দেখা হয়, তাহলে নর্থে ছিল জম্মু পর্যন্ত, আর তখন তো অখণ্ড ভারত ছিল, আফগানিস্তান পর্যন্ত ছড়িয়েছিল। আফগানিস্তান হ্যাঁ, অখণ্ড ভারতে। আর ওয়েস্টে ছিল পাকিস্তান,
ইস্টে ছিল দিল্লি আলমগীর পর্যন্ত, সাউথে মহারাষ্ট্র। মোট 7 লক্ষ বর্গ কিমি পর্যন্ত এই হরপ্পা সভ্যতার বিস্তার ছিল। তারপরে প্রথম নগর গড়ে উঠেছিল কোথায়? হরপ্পা সভ্যতায়। পরের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, সিটাডেল। সিটাডেল কি? সিটাডেল হলো উঁচু ঢিপি, যেখানে মেইনলি রাজারা থাকতো। দেখো, তোমাদেরকে ছবির আকারে বোঝানো হয়েছে দুটো পার্ট হরপ্পা সভ্যতার, একটি উঁচু জায়গা, একটি নিচু জায়গা। ঠিক আছে, যেখানে নিচু জায়গায় মেইনলি কমন পিপল মানে সাধারণ মানুষরা বসবাস করতো, আর একটু উঁচু জায়গা যে জায়গাটাকে সিটাডেল বলা হয়। এই সিটাডেলেই কিন্তু এই মহেঞ্জোদারো যে বাঁধ, ঠিক আছে, বিশাল আকার যে বাঁধ, সেটা কিন্তু এই সিটাডেলেই ছিল। ওয়্যার হাউস সেখানে ছিল। এই দুটো জমির যে একটি উঁচু এবং একটি নিচু, এর কারণ কি? নিচু জমির থেকে যখন কখনো যেন বন্যার জল উঁচু জায়গায় না যেতে পারে, এই জন্য সিটাডেল ব্যবস্থাটা ছিল। কোথায় সিটাডেল ছিল না? ছিল না চানহুদারোতে। ঠিক আছে, মহেঞ্জোদারো মানে কি? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসেছে। মিতের স্তূপ। ঠিক আছে, কোথায় গড়ে উঠেছে? সিন্ধু নদীর পাশে গড়ে উঠেছে। এবার আসছি মহেঞ্জোদারো স্নানাগার। ঠিক আছে, মহেঞ্জোদারোর যে স্নানাগার সেটা মোটামুটি 180 ফিট লম্বা এবং 108 ফিট হলো চওড়া। ঠিক আছে, টোটাল এরিয়াটা। আর যদি শুধু স্নানাগারটাকে ধরা হয় তাহলে 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া, গভীরতা হলো 2.5, শুধু জলাশয়। প্রথম কোশ্চেন, সিরিয়ালি এটা 23 নম্বর। গুজরাটের কোথায় ধানের চিহ্ন পাওয়া গেছে? উত্তর হবে রংপুর ও লোথালে। পরবর্তী কোশ্চেন, হরপ্পার পশুপালন। হরপ্পার পশুপালনের মধ্যে আমরা দেখতে পাবো ছাগল, ভেড়া, ষাঁড়, উট। এই 4টি প্রাণীর ব্যবহার তারা জানতো। যেটা জানতো না সেটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, তা হলো ঘোড়ার ব্যবহার তারা জানতো না। হরপ্পার ফসল। ফসলের মধ্যে দেখো রয়েছে গম, যব, জোয়ার বাজরা, ডাল, সর্ষে, ধান, তুলা ও তিল। হরপ্পা সভ্যতার পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ জানতো ধাতুর ব্যবহার। সেই ধাতুর মধ্যে তারা কি কি জানতো? তামা, কাঁসা, ব্রোঞ্জ। লোহার ব্যবহার জানতো না। পয়েন্ট করে দেওয়া রয়েছে। পরবর্তী কোশ্চেন, ইট। হরপ্পা সভ্যতায় যে ইট ব্যবহার হতো তা কেমন? কাদামাটির ইট ও চুল্লির ইট পাওয়া যেত, দুটোই পাওয়া যেত। কাদামাটির ইটও হতো, চুল্লির ইট পাওয়া যেত। গয়না। গয়নার মধ্যে সোনা, তামা, শাঁখ, দামি কম দামি পাথর ও হাতির দাঁত তারা গয়না হিসেবে ব্যবহার করত। পরবর্তী কোশ্চেন, হরপ্পাতেই প্রথম পাথর ও ধাতুর ভাস্কর্য দেখা যায়। পরবর্তী কোশ্চেন, হরপ্পাতে লাল ও কালো মাটির পাত্র দেখা যায়। 31 নম্বর কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। হরপ্পার শিলমোহরে সাধারণত জীবজন্তুর ছাপ পাওয়া যেত। সাধারণত, শুধুমাত্র জীবজন্তু তা নয়, যে সমস্ত জীবজন্তুর ছাপ পাওয়া যেত তা হলো শিংওয়ালা মানুষ আর ষাঁড়। আরও যে সমস্ত ছবি পাওয়া যেত তার মধ্যে হলো গাছ ও জ্যামিতিক নকশা। এইবার এই যে শিংওয়ালা মানুষ, এইটা কিন্তু আমরা যে একটা বলিউডে মুভি বেরিয়েছিল মহেঞ্জোদারো, যেখানে ঋত্বিক রোশন অভিনয় করেছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে শিংওয়ালা মানুষ। তোমরা একবার মুভিটা পারলে দেখে নিও, সেখানে হরপ্পার মানুষজনের লাইফস্টাইল দেখানো হয়েছে। ঠিক আছে, পরবর্তী 32 নম্বর কোশ্চেন, হরপ্পার কতগুলি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে? 23টি। পরবর্তী কোশ্চেনে চলে যাই। 33 নম্বর কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতায় আমদানি করা হতো সোনা, রূপা, তামা, দামি পাথর, হাতির দাঁতের চিরুনি ও পাখির মূর্তি আমদানি করা হতো। 34 নম্বর কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। লোথাল শব্দের অর্থ মৃতের স্তূপ, যাকে ইংলিশে বলা হয় মাউন্ট অফ ডেথ। আরেকটা জায়গায় কিন্তু মৃতের স্তূপ, সেটা হলো মহেঞ্জোদারো মানে। ঠিক আছে, এই লোথাল কি কোথায় রয়েছে বর্তমানে রয়েছে গুজরাটে।
এটি হলো বিশ্বের প্রাচীনতম বন্দর, সবরমতী নদীর ধারে অবস্থিত ছিল। 35 নম্বর কোশ্চেন, হরপ্পাতে পশুতে টানা গাড়ি চলতো, কিন্তু খরচ ছিল বেশি, তাই নৌকা বিকল্প হিসেবে ব্যবহার করত, খরচ ছিল কম। তাহলে কি হলো, দুটোই কিন্তু যানবাহন হিসেবে ব্যবহার হতো, একটা হলো পশুতে টানা গাড়ি, আবার ট্রান্সপোর্ট হিসাবে নৌকাও ব্যবহার করা হতো। ঠিক আছে। পালতোলা নৌকার ব্যবহার ছিল হরপ্পা সভ্যতায়। আমরা বিভিন্ন যে আগেকার দিনের সিনেমাতে দেখতাম রাজারা বাণিজ্য করতে যাচ্ছে পালতোলা নৌকায়, ঠিক আছে, হাওয়ার উপর ডিপেন্ড করে চলতো যে সমস্ত নৌকা পালতোলা, তো হরপ্পা সভ্যতায় কিন্তু তার নিদর্শন পাওয়া গেছে। পরবর্তী কোশ্চেন দেখো, এই সময় পোড়া মাটির নারী মূর্তি পাওয়া গিয়েছে। জীবজন্তু, গাছপালা, এক শিংযুক্ত পশুর মূর্তি পূজা করত, ষাঁড়েরও পূজা করা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায়। তার মানে সেখানকার যে সমাধিগুলো ছিল সেগুলো কিন্তু ইটের তৈরি ছিল। কালীবঙ্গান ইম্পর্টেন্ট, কোথায় বর্তমানে? রাজস্থানে। পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। হরপ্পা সভ্যতার ধ্বংসের, একটা সভ্যতার ধ্বংসের কারণ যেটা হয় ন্যাচারালি, সেমনই হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ কিন্তু দুটো হিসেবে দেখানো হয়েছে। এক হলো হয় বন্যা, নয় শুষ্ক জলবায়ু, হয় বন্যা নয় খরা। ঠিক আছে, খুব প্রচণ্ড গরমের জন্য কোনো একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে, না হলে বন্যার জন্য। 39 নাম্বার, ভীষণ ইম্পর্টেন্ট লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। হরপ্পা লিপি, আমি এর আগের ভিডিওতেও কিন্তু আলোচনা করেছি আর কি, যে হরপ্পা লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। দেখো তোমাদেরকে আমি একটু এঁকে দেখিয়েছি, ডান দিক থেকে। আমরা কিন্তু পেনটা মানে আমাদের যে কলম বা পেন সেটা কিন্তু আমরা ডান হাতে ধরি, কিন্তু আমরা বাঁ দিক থেকে স্টার্ট করি। কিন্তু হরপ্পা লিপি ছিল ডান দিক থেকে স্টার্ট হতো, বাঁ দিকে যেত। ফলে কি হয়েছে, তার লিপিগুলো কিন্তু আজ পর্যন্ত ডেসিফার হয়নি। সেই জন্য হরপ্পা সভ্যতাকে বলা হয় প্রায় ঐতিহাসিক ইতিহাস বা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। কেন বলা হয়? কারণ তার যে লেখাগুলো এখনো কিন্তু সেটা ডেসিফার করে উঠতে পারেনি। হরপ্পা লিপি, তাহলে কি বললাম, হরপ্পা লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস, ঢোলাবিরা, এই একটা নাম, ইম্পর্টেন্ট নাম, ঢোলাবিরা, ঠিক আছে, কেন্দ্র থেকে মানে পাওয়া গেছে। এই ঢোলাবিরা কোথায়? ঢোলাবিরা কিন্তু বর্তমানে গুজরাটে রান আপ করছে। ঠিক আছে, যেটা ঢোলাবিরা নিদর্শন পাওয়া গেছে গুজরাটে রান আপ করছে। এই ছিল তোমাদের তৃতীয় চ্যাপ্টারের প্রত্যেকটি পেজের একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে তুলে ধরেছি। শর্ট কোশ্চেনগুলো, বড় যেগুলো সেগুলো তো আমাদের দরকার পড়ছে না। যেগুলো একদম ইম্পর্টেন্ট ওয়ান লাইন কোশ্চেন, সেগুলোই আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। পরের ভিডিওতে আমি পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, মানে 4th চ্যাপ্টার নিয়ে। ভালো থেকো, থ্যাংক ইউ, পাশে থেকো।